আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অ্যাডভাইস করি তারেক জিয়া সরকারকে, তারা যদি অনেকদিন থাকতে চায় সরকারে, তাহলে তিনটা কাজ তাদের করা উচিত। এক নম্বর, আওয়ামী লীগ এবং সকল দলের কাছে উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। দুই, যত ধরনের মিথ্যা মামলা আছে সবগুলো নিঃশর্তে প্রত্যাহার। তিন, দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করেন। এই যদি কাজ করতে পারে তাহলে তারেক জিয়া সরকার কিছুদিন টিকে থাকবে, আর নাইলে তাদের আপনার ভরাডুবি খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাবে এবং বদনাম করে ভরাডুবি হবে। আর নতুবা এইগুলো করতে পারে তাহলে বদনাম কম হবে। যাই হোক, আমি যে জিনিসটা বলছিলাম, এখন আওয়ামী লীগের সংগঠনের দরকার, কারণ আওয়ামী লীগের মধ্যে অনেক আগাছা চলে এসেছে। এই আগাছাকে বার করতে হবে। আপনার প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক জায়গায় জায়গায় আওয়ামী লীগের পার্টিকে সংগঠিত করতে হবে এবং সেইটা নবীন ও প্রবীণদের নিয়ে, যারা সত্যিকার ভ্যালুতে বিশ্বাস করে, এই আপনার চাঁদাবাজিতে বিশ্বাস করে না, তাদের নিয়ে করতে হবে। এবং এইটার সুযোগ এখন ভালো সুযোগ, কারণ এখন চাঁদাবাজরা দূরে থাকবে। হ্যাঁ, সুতরাং এটা গুড। তবে আমি যেটা মনে করি, আপনার 2001 সালে আওয়ামী লীগ নির্বাচনে, এই কারচুপির নির্বাচনে ফেল করে। আপনার মনে আছে 2001 সালে যখন ফেল করে, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আমার বড় ভাই আবুল মাল আব্দুল মুহিত আমাকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2001 সালে হুমায়ুন রশিদ সাহেব যখন মারা গেলেন, তখন উনি আমাকে অ্যাপ্রোচ করলেন। আমি বললাম যে দেখেন, আমি তখন সৌদি আরবে গেছি, আমি সেখানে ভালো চাকরি নিয়ে গেছি, আমি আমার ছেলে মেয়ে ইউনিভার্সিটি তখন পড়ে, ওদের অনেক খরচ। আমি বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, আমি সৌদিতে এসেছি কিছু টাকা কামাইয়ের জন্য, আমি এই সময়ে কোনো রাজনীতিতে ইনভলভ, বরং আমার কাছে ক্যান্ডিডেট আছে, আমার বড় ভাই আবুল মান আব্দুল মুহিত। আপনি যদি ওনাকে আপনার ওই ক্যান্ডিডেট করেন, আপনিও উপকার হবেন এবং ওনারও মনের ইচ্ছা পূরণ হবে, কারণ আমি ওনার অনেক বইগুলোর পাণ্ডুলিপি পড়েছি। হি হ্যাজ ব্রাইট আইডিয়াজ এন্ড ভিশন। আপনার দল এবং আপনি উপকৃত হবেন তাকে যদি আপনি নেন। উনি বললেন যে দেখেন, উনি খুব রাগী লোক, আমি ওনার সাথে আলাপ করতে পারবো। আমি বললাম, আমি আলাপ করব, আমাকে সময় দেন, আমাকে 2 সপ্তাহ সময় দেন। বললাম, সময় খুব কম, আপনি 5 দিনের মধ্যে আমাকে জানান। তা আমি এর মধ্যে জানাইতে দেরি হচ্ছিল। হ্যাঁ, তারপরে উনি তাগদা বারবার দিলেন, এর মধ্যে উনি মিলান গেলেন। মিলানে আমার বন্ধু ছিল জিয়াউদ্দিন, সে আমাকে বললো, দোস্ত তোমাকে বারবার প্রধানমন্ত্রী ফোন করতেছে, তুমি ফোন ধরো না। আমি বললাম, আমি তো, তখন তার সেলফোন ছিল না, ল্যান্ড ফোন ছিল। হ্যাঁ, তো ঘরে না থাকলে কেউ ধরে না। সুতরাং হয়, পরে আমি ওনাকে বললাম, উনি বললেন যে আপনার তো 5 দিন পার হয়ে গেছে, আপনি কিছু, আমি বললাম, আমি 2-1 দিনের মধ্যেই জানাচ্ছি। পরে জানালাম। আর তখন উনি ওনাকে নমিনেশন দিলেন। নমিনেশন দিয়ে উনি নির্বাচনে পরাজয় করলেন। পরাজয় বরণ করায় ইট ওয়াজ এ ব্লেসিং। এই জন্যে যে এরপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মোহিত ভাই, তারা দুইজনে মিলে এই সুদাসদনে বসে যদি কোনোদিন আওয়ামী লীগ সরকারে আসে, তাহলে কি কি করা উচিত সেগুলো নির্ণয় করে এই দিনমনোহরের সনদ তৈরি করলেন। আমি তখন এটার সাথে সম্পৃক্ত ছিলাম। এই শাকলায়ন আমাকে ফোন করতো মাঝে মধ্যে, সে আমাকে ওনাদের ড্রাফট পাঠাইতো। হ্যাঁ, তো আমি সেইখানে তখন ওই যতগুলো এমডিজির উপর আমি কাজ করতেছিলাম, আমি এমডিজি গুলো ঢুকাই দিই। হ্যাঁ, দারিদ্র বিমোচন, ক্ষুধামুক্ত, পরিবেশ বান্ধব শহর, মহিলাদের কিসের এম্পাওয়ারমেন্ট, এগুলো আমি ঢুকাই দিই ওই দিনবদলের সনদে। হ্যাঁ, সেইখানে মোহিত ভাইয়ের যে জিনিসটা আমি দেখেছি, মোহিত ভাই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আসেন, এইগুলো অ্যাচিভ করার জন্য এই স্ট্র্যাটেজি দরকার। আর শেখ হাসিনা সবসময় মানবিক দিকটা, মানুষের কেমনি উপকার হয়, এই মানবিক দিকটা ওনার হলো, আমি মাসে ওনার মেইন আকর্ষণ। এই দুইজনের সমন্বয়, একজনের আপনার প্রসিডিউরস এন্ড স্ট্র্যাটেজির বুদ্ধি ভাবনা, আর আরেকজনের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষের উপকারের জন্য কিভাবে কাজ হয়, এই দুটার সমন্বয়ে দিন বলনের সদর তৈরি হয়। ইট ইজ এন এক্সিলেন্ট ম্যানিফেস্টো। হ্যাঁ, এ দুজনের কারণে তখন তারা অনেক বছর এর উপরে কাজ করেছেন। পরে তারা এই যেখানে কাজ করতেন সেইটার নাম দিলেন সিআরআই। হ্যাঁ,
এবং পরে তারা মোর টেকনিক্যাল রুটিন ওয়ার্ক শুরু করলো ইনস্টেড অফ দোজ থিংস। আমি মনে করি এখন মাননীয় প্রধানমন্ত্রী দরকার যে বাংলাদেশে আওয়ামী লীগের শক্তিকে, আওয়ামী লীগের শক্তি হলো জনগণ, সাধারণ জনগণ, এই সাধারণ জনগণকে আপনার ক্ষমতার ভাগী করতে হবে। কারণ আমাদের দেশে যে ধরনের গণতন্ত্র আছে, একবার নির্বাচিত হলে পরে আপনি অনেকটা আপনার এই কি বলে একনায়কত্বের মতো রাজত্ব হয়ে যায়, আপনি সর্বক্ষমতার অধিকার হয়ে যান। এই সিস্টেম বন্ধ করে যে সিস্টেমটা করতে হবে, জেলায় জেলায় জেলা সরকার, যারা বঙ্গবন্ধু করতে চেয়েছিলেন কিন্তু করতে দেয় নাই, জেলায় জেলায়, যেটা আমেরিকাতে আছে। আমেরিকায় 50টা অঙ্গরাজ্য আছে, কিন্তু প্রত্যেক অঙ্গরাজ্যের গভর্নর, মেয়র সাহেবরা, তারা কিন্তু ওই রাজ্যে কি হবে না হবে তারা ডিসিশন দেন। ফেডারেল গভর্নমেন্টের কিছু টাকা পয়সা পান, বাট মূলত তারা দে আর দ্য ওয়ান হু রানস দ্যার অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের দেশে এই 64 জেলায় 64 জেলা গভর্নর নির্বাচিত হয়, যদি একটা প্রত্যেকের পার্লামেন্ট থাকে, তারা ঠিক করবে কোন জেলায় কত ট্যাক্স চার্জ করবে, কোন জেলায় আপনার কি জিনিস তারা, কোন ডিপার্টমেন্ট দরকার, কোন গভর্নরের কত বেতন হওয়া উচিত, এইগুলো তারা নির্ধারণ করবে। এখন সেই সব নিয়ে গবেষণা করে। আমেরিকায় আমি 80-90 সালের প্রথম দিকের কথা বলছি, তখন বিভিন্ন গভর্নরের বেতন বিভিন্ন রকম। আমি যে স্টেটে থাকতাম, ম্যাসাচুসেটস, বস্টনতে থাকতাম, আমার গভর্নর ছিলেন মাইকেল দুকাকিস, আমার সাথে ঘনিষ্ঠতা ছিল। ওনার বেতন ছিল $1,20,000। আর একই সময়ে ক্যান্সাসের গভর্নর ছিলেন বিল ক্লিন্টন, পরবর্তী প্রেসিডেন্ট যিনি হন, তার বেতন ছিল মাত্র $35,000। ওনার $1,20,000 আর হলো 35,000। আর একই সময় নিউ ইয়র্কের গভর্নর ছিল $189,000। তা আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের এই বেতন একই রকম, সব গভর্নর তোমরা, কিন্তু বেতন এইরকম কেন? তো বললেন যে ওই স্টেটের রিপ্রেজেন্টেটিভ, ওই তাদের আয়টাই কম, তাই তারা কম প্রিভিলেজ গ্রহণ করে। একইভাবে ম্যাসাচুসেটসের তখন সবচেয়ে বেশি বেতন পেতেন, তিনি হলেন স্কুল সুপারিনটেন্ডেন্ট, উনি সবচেয়ে বেশি বেতন পেতেন। হ্যাঁ, স্টেট এটা ঠিক করে দিয়েছে। আমি মনে করি আমাদের দেশেও, মনে করেন সিলেট এলাকায় পর্যটন শিল্প বড় হতে পারে, ওখানে একটা পর্যটন ডিপার্টমেন্ট থাকতে পারে। হ্যাঁ, হয়তো আপনার অন্য কোনো জেলায় পর্যটন ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, ওখানে কোনো পর্যটনের কোনো অফিসারের দরকার, ডিপার্টমেন্ট দরকার নাই। হ্যাঁ, পাটের জন্য হয়তো ফরিদপুর, তার ভালো পাট হয়, সেখানে পাট ডিপার্টমেন্ট থাকে। সিলেটে পাটের কোনো ডিপার্টমেন্ট, মানে প্রত্যেক জেলা অনুযায়ী তারা কি ধরনের ইন্ডাস্ট্রি করবে, কি ধরনের ডিপার্টমেন্ট করবে, তারা ঠিক করবে। আমেরিকায় আপনার বিভিন্ন স্টেট আছে, এক এক স্টেটের লোকেরা ঠিক করে যে এই মনে করেন টয়োটা কোম্পানি, তাকে বলবে আমার স্টেটে যদি তুমি ইনভেস্ট করো, তাহলে আমি তোমাকে এই প্রিভিলেজ দিব, এই ট্যাক্স মাফ করব। এটা একটা কম্পিটিশন। তখন এই কম্পিটিশনের মধ্যে সারা বাংলাদেশে একটা প্রতিযোগিতা। আমার মনে হয় এখন এই আওয়ামী লীগের দুর্দিনে মাননীয় প্রধানমন্ত্রী বসে আমাদের এই কিসে জেলায় জেলায় গভর্নর পদ্ধতি চালু করা, এইটা হুকুম দেওয়া হবে না। এটা হুকুম দেওয়ার আগে এইটার উপকারিতা কি, এইটা হলে বেনিফিটটা কি হবে, খারাপ দিকটা কি, এইটা নিয়ে আমাদের বিশদ বিশ্লেষণ, আলোচনা, গবেষণা করা দরকার। তারপরে এই সিস্টেম আমেরিকায় আছে এবং ইট ইজ ওয়ার্কিং, ইট ইজ এ প্রুভেন সাকসেস স্টোরি ইন ইউএসএ। এতগুলো স্টেট এখনো আলাদা হয়ে যায় নাই, এর কারণ হচ্ছে এই তাদের এই স্টেটের রিপাবলিক, প্রত্যেক স্টেটের রিপাবলিক নির্বাচনের মধ্যে তারা সরকার গঠন করে। আমার মনে হয় আমার দেশে এই ধরনের একটা পদ্ধতি চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্দিনের সময় এই নিয়ে আলোচনা করা, গবেষণা করা এবং মানুষের কাছে তুলে ধরা, তৃণমূলের কাছে তুলে ধরা যে এই আমি চাই, এইটা আগামীতে আমাদের ম্যানিফেস্টো হবে, এইটার একটা সুযোগ এখন আমাদের। হ্যাঁ, আমি মনে করি এই জন্য আওয়ামী লীগের করণীয় একটি হচ্ছে সংগঠন তৈরি করা, আর 2 নম্বর হচ্ছে একটা ফিলোসফি, জেলায় জেলায় গভর্নর, জেলা পদ্ধতি, নির্বাচিত জেলা গভর্নর নির্বাচনের এই পদ্ধতি চালুর একটা ম্যানিফেস্টো আমাদের তৈরি করা দরকার বলে আমি মনে করি। স্যার, আপনি আসলে যা বলেছেন আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন, যে এখনই জননেত্রী শেখ হাসিনাকে
আবার তার ফিউচার প্ল্যানটা তৈরি করা দরকার, এটা আপনি বলেছেন। এবং এটা থেকেই বোঝা যায় যে আপনি কতটা হোপফুল যে তারেক রহমানের সরকার বা 24-এর এরা যে কত অস্থায়ী, এবং বাংলাদেশের গণমানুষের নেতা শেখ হাসিনার যে দেশে আসা এবং রাষ্ট্র ক্ষমতা দখল, এইটা যে একটুখানি সময়ের ব্যাপার। আপনার কথা থেকে আমি এটাই কনক্লুশন করি। আমি স্যার একটা জিনিস একটু অবজার্ভ করতে চাই। আপনি স্যার যেটা বলেছিলেন যে আমাদের দেশের নির্বাচিত সরকার হোক যেই হোক, সরকার আসলে এরা একনায়কতন্ত্রের দিকে চলে যায়। এটা স্যার একটু ঐতিহাসিক বিষয়টা আপনার থেকে একটু জানতে চাইবো। আমি একটু ইতিহাসটা তুলে ধরি স্যার। আপনি দেখবেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একমাত্র শেখ হাসিনা সংবিধান অনুযায়ী ক্ষমতা ত্যাগ করেছিলেন 2001 সালে, আপনার স্যার শান্তিপূর্ণভাবে, যেভাবে সংবিধানে ছিল সেভাবে। এর আর কোনো ইতিহাস নাই। আমরা দেখেছি আমাদের তো এরশাদ বিরোধী আন্দোলনে যেই অভিপ্রায় ছিল যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার হবে বাংলাদেশে, সেইখানে দেখা গেল যে বেগম খালেদা জিয়া 1991 সালে সরকার গঠনের পর তিনি এই মাগুরা ইলেকশনের মাধ্যমে তিনি ইলেকশনগুলা কলুষিত করলেন। তার পরবর্তীতে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে গণ আন্দোলন করে 1996 সালে বেগম খালেদা জিয়াকে বাধ্য করলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে। তারপরে দেখা গেছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একেবারে যেভাবে ছিল সেইভাবে আপোষে 2001 সালে শেখ হাসিনা ক্ষমতা ছেড়েছেন। বাংলাদেশে এটা একদম ইউনিক। তার পরবর্তীতে তার বিএনপি সরকার এসে দেখা গেল আবার তারা নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা শুরু করছে, ওই যে বিচারপতিদের বয়স বাড়ানোর মধ্য দিয়ে। এরপরে স্যার এখানে আবার 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলা করলো। গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগের পুরা নেতৃবৃন্দকে মেরে ফেলা শেখ হাসিনা সহ যেই আঘাত তারা করলো, সেটা তারা প্রমাণ করেছিল যে এরা বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সাথে বসবাস করতে চায় না। তার পরবর্তীতে কিন্তু শেখ হাসিনার যে ডিসিশনগুলো পরবর্তীতে এগুলো ওইখান থেকে এসছে। কিন্তু আমরা স্যার ওই জিনিস আবারও দেখলাম, শেখ হাসিনা সরকার তো কাউকে নির্মূল করে নাই। আমরা যেটা দেখলাম যে 2024-এ জঙ্গি উত্থানের পর তারা আবার নির্মূলের দিকে গেল। আপনি যেটা বললেন যে হিন্দু পেলে রাস্তায় মেরে ফেলছে, আমরা দেখছি পুড়িয়ে মেরে ফেলেছে। তো মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা আছে ওরা তো স্যার আমাদের ফিজিক্যাল এক্সটিংশন চায়। আমরা চেয়েছিলাম ওদের সাথে একসাথে বসবাস করতে। তো এই জায়গায় স্যার এই একনায়কতন্ত্র বলেন যে বলেন স্যার, এইটা কিন্তু আওয়ামী লীগের মধ্যে না। আওয়ামী লীগ কিন্তু সবসময় চেয়েছে যে এই স্বাধীনতা বিরোধীদের সাথে মিলেমিশে থাকার জন্য। আপনার কি স্যার কোনো অবজারভেশন আছে স্যার এই এই বিষয়টাতে? আমি মনে করি যে বাংলাদেশ আমাদের সকলের, যে বাংলাদেশে বিশ্বাস করে সেটাই তারই বাংলাদেশ, এবং সবাইকে নিয়েই আমাদের দেশ গড়ে তুলতে হবে। তবে এখানে দুষ্ট লোকও আছে, দুষ্ট লোকের তো অবশ্যই শাস্তি দরকার। আর আমি খুব আশাবাদী যে আমাদের আওয়ামী লীগ আবার ফিরে আসবে। এই জন্য আশাবাদী, প্রথমত আমরা খুব ভাগ্যবান, আল্লাহর মেহেরবান যে শেখ হাসিনা জীবিত আছেন। শি ইজ এ সিম্বল অফ ডেমোক্রেসি, এ সিম্বল অফ আপনার মানবিক দিকটা সবচেয়ে বড় প্রতিভূ। উনি জীবিত আছেন, এটা আমার খুব বড় আশা। আর উনি জীবিত থাকলে আপনার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুব বেশি। তো ইট ইজ গুড থিং। আর আওয়ামী লীগ ফিরে আসলেও আমি যেটা মনে করি, আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগ হলে পরে একটা নিয়মতান্ত্রিক সাংবাদিক নিয়মের সরকার পরিবর্তন হয়েছে 2001 সালে। আপনার একমাত্র উদাহরণ যে নির্বাচনের পরে আপনার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু বাকি সময়গুলোতে একটা অ্যাব্রাপ্ট সিচুয়েশন। এই অ্যাব্রাপ্ট সিচুয়েশন ওগুলো বন্ধ করার জন্য আমার দরকার যে ওই একনায়কত্বের অবস্থা। বাংলাদেশে যেই সরকার গঠন করে এই খয়ের খার্জার জ্বালায় তিনি একনায়ক হয়ে ওঠেন। এই অবস্থার পরিবর্তন করতে হলে আমাকে শাসনতন্ত্র মেনে চলতে হবে, আর আমার প্রশাসনিক এবং রাষ্ট্রীয় কাঠামোর একটা পরিবর্তন দরকার। সেই জেলায় জেলায় জেলা সরকার হলে আমি মনে করি প্রত্যেক বিভিন্ন জেলায় বিভিন্ন লোক নির্বাচিত হবে এবং তারা দেশটা শাসন করবে। তখন এই যে ডিসির আর কমিশনারের কথায় দেশ চলবে না। এরা তো এক্সটেনশন অফ সেন্ট্রালাইজেশন অফ অথরিটি। আমি চাই ডিভলভিং টাইপ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার। তাহলে আমার মনে হয় এই
একানায়কত্ব বা স্বৈরতন্ত্র মাথা ছাড়া দিয়ে উঠবে না, এবং সেই জন্যই প্রয়োজন আমার একটা বিরাট রকমের কাঠামোগত পরিবর্তন। সেটাই আমি মনে করি, এবং সে আমার বুদ্ধিতে এটা আমি সেটা মনে করি। আমি মনে করি অন্যদের সাথে আলাপ করে এইটাকে আরো পরিপক্কতা অর্জন করে জনগণই তখন চাইবে যে আমরা জেলায় জেলায় জেলা সরকার ব্যবস্থা চাই। আমি ইম্পোজ করতে চাই না, আমি জনগণের মধ্য থেকে আন্দোলনের মাধ্যমে সেটা গ্রহণ করতে চাই। এবং এই জন্যই আমি চাই এই মুহূর্তে আমাদের এই ইস্যুটা আপনার বড় করে তোলা দরকার, জনগণকে সম্পৃক্ত করার জন্য আমার দলে ঘোরানো নিয়ে আসার জন্য এটা খুব প্রয়োজন বলে আমি মনে করি। তবে আমার বিশ্বাস যে আওয়ামী লীগ ফিরে আসবে, কারণ হলো এরা আওয়ামী লীগ হচ্ছে মানুষের অধিকারের হাতিয়ার, সেই জন্য এটা ফিরে আসবে। স্যার ওই জিনিসটা তাহলে কি বলবেন? আমরা দেখলাম যে 2024-এর এই যে চরমপন্থার উত্থান হলো স্যার, সেখানে দেখা গেল যে ওরা বলল যে ওরা চাকরিতে ন্যায় বিচার অর্থাৎ কোটা তুলে দিবে, কোটা আসলে ছিলই না। পরে বলল বৈষম্য দূর করবে, তারপরে ওরাই তো বেশি বৈষম্য করতেছে, ওরাই তো সব অন্যায় অবিচারটা বেশি করতেছে। শেখ হাসিনা তো বৈষম্য দূর করার জন্য ইউএনওতে একটা রেজলিউশন পাস করেছেন, এবং তিনি বৈষম্য দূর করার জন্য আপনার ঝরে পোড়াগুলোকে নিয়ে এসেছেন, সবাইকে সমান সুযোগ সুবিধা দিয়েছেন। She is the greatest, achiever of reducing this discrimination. কিন্তু আল্লাহর কি পরীক্ষা যে উনাকেই বৈষম্য হিসাবে বের করে দিল। উনি বৈষম্য বিরোধীর সবচেয়ে বড় আপনার নায়ক, কিন্তু তাকেই আপনার বৈষম্যকারী বলে মানে মিথ্যা অপবাদ দিল। এটা খুবই মানে দুঃখজনক। হ্যাঁ, সো উই নিড শেখ হাসিনা টু রিডিউস বৈষম্য কমানোর জন্য ওনাকে দরকার। আমরা স্যার যদি ওই জায়গাটা একটু খেয়াল করি, ওরা বলল এগুলা বৈষম্য, চাকরি, তারপরে নির্বাচন, কিন্তু যখন স্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সরে গেল দৃশ্যপট থেকে, আমরা দেখলাম যে ওদের একমাত্র এজেন্ডা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবকিছু ভেঙে ফেলা, সবকিছু ধ্বংস করে দেয়া, সবকিছু মানে এই ইতিহাসটাকে মুছে দেয়া। এছাড়া এখন পর্যন্ত যা চলছে বাংলাদেশে গত 2 বছর, আর কোনো এজেন্ডা কিন্তু আমরা দেখি। আমার প্রশ্নটা স্যার কাইন্ডলি যদি একটু অ্যালাউ করেন। ইউ আর রাইট, ওদের একমাত্র উদ্দেশ্য মুক্তিযুদ্ধের সব স্মৃতি ধ্বংস করা। বঙ্গবন্ধু এই জন্যই 32 আক্রমণ, এই জন্য বঙ্গবন্ধুর সব ছবি এবং এই যেগুলো নষ্ট করা। আওয়ামী লীগের যতক্ষণ আওয়ামী লীগের ইতিহাস তো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস তো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের এই যে মন মানসিকতা ভ্যালুজের ইতিহাস। এই জন্য তারা এর থেকে দূরে তবে তারা খুব ঝুঁকিতে পড়বে, খুব কষ্টে হবে। তারা আওয়ামী লীগ সবার সাথে বন্ধুত্ব রেখে আপনার দেশ গঠনের কাজে অগ্রসর হয়েছিল, তারা বিভিন্ন দেশকে শত্রু বানাচ্ছে। এই মুহূর্তে ভারতকে শত্রু বানিয়েছে, তারা খুব শীঘ্রই আমেরিকাকে এবং চীনকেও শত্রু বানাবে, কারণ ওইখানে তারা ঝুঁকিপূর্ণ ব্যবস্থা নিচ্ছে। আমেরিকাকে তারা দেশ বিক্রি করেছে, আর এদিকে আপনার এই যে চায়নার কাছে টাকা আনার জন্য ওদের কাছে গিয়ে বড় বড় কথা বলেছে, তাতে আমেরিকা আর চায়নার মধ্যে এটাই যে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। আর এইদিকে আরেকটি, আওয়ামী লীগ আপনার মাল্টিপল কিসের ওয়েপন কেনার জন্য আমরা টার্কিতে কিনেছিলাম, প্রায় $1 বিলিয়ন জিনিস আমরা কিনেছি। কিন্তু এখন যেটা হচ্ছে, টার্কিকে তারা ইনভলভ করতে, খেলাফত তৈরি করার জন্য টার্কির প্রতি তারা খুব ঘন ঘন সম্পর্ক। আমি শুনেছি যে তারিক জিয়া সাহেব এখন টার্কিতে যাবেন, সেইখানে গিয়ে একটা ডিফেন্স কন্ট্রাক্ট করবেন। তাতে যেটা হবে যে মুসলমান দেশগুলোর মধ্যে আগে সৌদি আরব, ইরান এবং টার্কি 3 জন নেতৃত্ব নিতে চান, তবে আগে ঝগড়া ছিল ইরান এবং সৌদি আরবের মধ্যে। আমরা যদি টার্কিতে বেশি ঢলে পড়ি, টার্কির দিকে বেশি চলে যাই, তাহলে কিন্তু সৌদি আরব এবং গালফ কান্ট্রি যে আবুধাবি, কাতার, আপনার ওমান, এরা কিন্তু পছন্দ করবে না। তখন কিন্তু আমার প্রায় 40 লক্ষ প্রবাসী বাঙালিরা সৌদি আরব, কাতার, ওমান, ইউএই এগুলোতে কাজ করে, ওদের যদি বের করে দিয়ে দেয়, এই সরকার খুব ঝুঁকিতে পড়বে। এইগুলো খুব বুদ্ধির মাঝে মাঝে কাজ করতে হয়, কিন্তু আনফর্চুনেটলি এখন সরকার যে কি যে পলিসি, ফরেন পলিসি অ্যাম্বিগুইটি আমি ঠিক বুঝি না কি জিনিস চায়। আমার মনে হয় তারা ঝুঁকিতে পড়বে এবং সেই পথ তাদের ধ্বংস। আর আপনি ঠিকই বলেছেন যে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করতে চায়, কারণ তারা দেখে তাদের
আপনার সার্ভাইভাল ডিপেন্ডস অন অ্যান্টাই মুক্তিযুদ্ধ, কারণ তারা তো আর বিরোধিতা করেছে এই 71 সালে এই জামাতিরা এবং তাদের সহযোগীরা। তারা পাকিস্তানের সাথে বেশি ঘনিষ্ঠতা করতে যাচ্ছে, পাকিস্তান নিজেই ভেঙে যাচ্ছে। সো আমার মনে হয় দে আর অ্যাডপ্টিং রং পলিসিস, এটা আমার ব্যক্তিগত ধারণা। স্যার ওইটাই আর কি, যে আপনি স্যার যে একটা সুন্দর একটা স্বপ্নের আদর্শিক গণতান্ত্রিক ব্যবস্থার একটা পিকচার কিন্তু আপনি তুলে ধরেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে প্রতারণামূলক আমাদের দেশে স্বাধীনতা বিরোধীদের অবস্থান, যারা 3টা মিথ্যা কথা বলে মুক্তিযুদ্ধ ধ্বংস করার জন্য লেগে গেল 24-এর জঙ্গি উত্থানের পর, রাষ্ট্রে এরা যতদিন অ্যাক্টিভ ততদিন কি স্যার আমরা সেই আদর্শিক গণতান্ত্রিক রাস্তা বের করতে পারবো? কারণ তারা তো গণতান্ত্রিক শক্তি নয় স্যার। ওরা ওরা আপনার উবে যাবে, পাবলিকই তাদের ধাক্কা দিয়ে বের করে দেবে। আমাদের দরকার নেই, জনগণই তাদের এত ফেল করবে, ইকোনমিকে ধ্বংস করে ফেলবে, তখন তাদের পাবলিকে ঠেঙ্গায় বের করে দেবে। এটা আমার মনে হয় এটা হবে। আমি স্যার এখানে আপনার সাথে আমাদের হয়তো ধৈর্য ধরতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নাই, বাট জনগণই তাদের বের করে দেবে। আমি স্যার আপনার সাথে একমত, এরা কোনোভাবে বাংলাদেশের যে জিনিসটা সবচেয়ে কঠিন জঙ্গি গোষ্ঠীর পক্ষে সেটা কখনো করা সম্ভব হয় না, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন, এটা আমরা ইতিহাসে কোথাও দেখিনি। স্যার আপনার প্রতি অসংখ্য প্রশ্ন আসছে, বোধহয় আজকে নিতে পারবো না স্যার, যদি চলে যাব। হ্যাঁ স্যার, স্যারের এই বয়সে যে স্যার সময় দিচ্ছেন আমি অত্যন্ত খুশি। তবে স্যার অসংখ্য প্রশ্ন এসছে, অসংখ্য প্রশ্ন, আপনার কাছে অনেক কিছু জানতে চায়। আপনি যদি স্যার আমাদেরকে কিছু সময় দেন মাঝে মাঝে, আরেকদিন বসবো নিশ্চয়ই। আপনি স্যার এই বিষয় ভিত্তিক যদি আলোচনা করেন, কারণ আপনার যে বিশাল জ্ঞানে এবং আপনার যে পরিধি আলোচনা করার যে সক্ষমতা, সেইটা স্যার আসলে আমরা এক বসায় আমরা নিয়ে আসতে পারবো না। এই যে আপনি তুরস্ক নিয়ে যেটা বলতে চাইলেন, এটা স্যার মানুষ জানতে চায় প্রচুর। এগুলো যদি স্যার একটু আমাদেরকে এসে বলেন। আমরা সরকারের থাকতে জানান দেই নাই, এটা আমাদের একটা অক্ষমতা ছিল। আমরা যে অনেকগুলো পলিসি নিয়েছি, কেন আমি রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি ডক্ট্রিনটা দিয়েছি। বাংলাদেশ একটা জিও স্ট্র্যাটেজিক্যালি এমন জায়গায় লোকেটেড, আমাদের কারোর সাথে ঝগড়া করে আমাদের উন্নয়নের কোনো পথ নাই। সবাইকে নিয়ে, কারণ আমার বড় সমস্যা আমার লোকগুলোর চাকরি দরকার, আমার সমস্যা আমার জিনিসগুলো এই গার্মেন্ট বিদেশে বিক্রি করা। আমি এইগুলো করতে গেলে সবার সাথে, এখন পৃথিবীটা একে অপর প্রতি নির্ভরশীল। আমি এইগুলো সবার সাথে সুসম্পর্ক না থাকলে আমার এইগুলো উন্নয়ন সম্ভব না। সেই জন্য আমরা, আর আমার এলাকায় যদি প্রক্সি যুদ্ধ হয় তাহলে কিন্তু যারা প্রক্সি যুদ্ধ করবে তারা সুখে থাকবে, খালি আর্মস দিবে আর টাকা দিবে, আর আমার ছেলেপিলেরা মারা যাবে এই আপনার মায়ানমারের লোক, বাংলাদেশের লোক, থাইল্যান্ডের লোক, এরাই মারা যাবে। আমি এই জন্য বলেছি রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি আমার দরকার, তাতে আমার লোকগুলো মরবে না, আমরা অ্যাটলিস্ট দুবেলা খাওয়ার। এখন যে একটা নতুন হারা শুরু হয়েছে দেশটাকে আপনার ওয়েপন দিয়ে শক্তিশালী করা, এই জিনিসপত্র কেনা, শেখ হাসিনার সাথে আমার খুব সম্পর্ক এইটাতে। শেখ হাসিনা সরাসরি বলতেন যে আমি আগে আমার জনগণকে দুবেলা ভাত, একটা ডিসেন্ট লিভিং, বিদেশিরা যখন ঘুম থেকে উঠে তার বাতি থাকে, তার পানি থাকে, তার গ্যাস থাকে, তাকে দুশ্চিন্তা করতে হয় না। আর আমার দেশে ঘুম থেকে উঠেই আজকে বাতি থাকবে কিনা, আজকে আপনার পানি থাকবে কিনা, এই নিয়ে দুশ্চিন্তা করবে। এই দুশ্চিন্তা আমি বাংলাদেশের মত থেকে দূর করাতে চাই। এই জন্য উনি কোনো আপনার এই ডিফেন্সের খরচ কম করেছিলেন, মানে এটা আই শুড সে ব্যালেন্স করেছিলেন। কিন্তু এখন তো উল্টা, এখন তো সব টাকা ওইদিকে দিয়ে দিচ্ছে, তাতে মানুষের দুর্গতি বাড়বে, মানুষের মধ্যে অশান্তি বাড়বে, সরকারের স্থায়িত্ব সীমিত হয়ে যাবে। দেখেন এতদিন ধরে তারা দেশের ইন্ডাস্ট্রি শেষ, সবকিছুতে ভরাডুবি শুরু হয়েছে, এবং এই ভরাডুবি তাদের ভরাডুবি নিয়ে আসবে। স্যার অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আপনারা আসলে বুঝতে পারছেন যে মোমেন স্যারের সাথে কথা বলে স্যারের যে আসলে জ্ঞানের যে সক্ষমতা সেটা বের করে আনাও একটা বড় কাজ। আমি সেটা করতে চাই, এবং আজকে আমার মনে হয় স্যার আপনি আমাদেরকে অনেক কিছু শেখালেন, এবং এটা অব্যাহত থাকবে। অসংখ্য প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে স্যারের সাথে যদি সুযোগ পাই, আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন, শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যাতে তারা সুস্থ থাকেন
আমাদের দেশে জ্ঞানী মানুষের সংখ্যা খুব কম। এটা স্যার একেবারে আমি সবার সামনে স্বীকার করতে রাজি আছি। আমাদের জ্ঞানী মানুষের সংখ্যা যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার সুদাদেও ধন্যবাদ। এবার আসি যে শেখ হাসিনা আসলে কি ঘটবে, একটা উদাহরণ দিয়ে দেই। যেই দিন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তার 72 ঘন্টার মধ্যে জামালপুরের যে জুলাই যোদ্ধাদের কি যেন একটা খাম্বা ছিল না, কি যেন কি স্তম্ভ, মানে আওয়ামী লীগ যদি স্তম্ভ বানায় সেটা হারাম, আপনি আমি যদি বানাই সেটা হারাম, কিন্তু ওরা বানালে ওই শিবলিঙ্গ হালাল। তখন বলতো ওটা শিবলিঙ্গ হয়ে যাইতো। যদি ওই জুলাই স্তম্ভের মতো এরকম কিছু বাংলাদেশ আওয়ামী লীগ বানাইতো বা আপনি আমি বানাইতাম, বলতো এটা তো হিন্দুদের শিবলিঙ্গ শিবলিঙ্গ। তো মাশাল্লাহ, মানে শেখ হাসিনা আসলে কি ঘটবে তার একটা সিমটম সারা বাংলাদেশেও আছে। জামালপুরে সেই স্তম্ভে আগুন লাগাই দিছে কে যেন, শুধু ঘোষণা, তারপরও তাকে কিন্তু কেউ দেখে নাই, অডিওতে ঘোষণা। তাহলে যখন দেখবে, যখন বেনাপোল সীমান্তে এসে দাঁড়াবে, কথার কথা আপনার একটা অনুমান করতেছি, শত শত হাজার হাজার মানুষ নিয়ে, সাংবাদিক নিয়ে, তার কর্মী নেতাদের নিয়ে দাঁড়াবে, তখন দেশে কি ঘটবে? অথবা বাংলাদেশ বিমানবন্দরে তিনি নামলেন, শাহজালাল বিমানবন্দরে তিনি নামলেন, নামার পরে কি ঘটতে পারে যদি তার না দেখেই, যদি জুলাই সন্ত্রাসীদের ওই যে তাদের ভাষায় মানে স্তম্ভ সেটা যদি জ্বালায় দিয়ে থাকে, তাহলে কি করতে পারে সেই দিন, কি কল্পনা করতে পারেন আপনারা যার যার মতো কল্পনা করে নিতে পারেন। প্রিয় দর্শক, আমি আপনাকে লিখিত দিতে পারি, শেখ হাসিনা যেই দিন ডিসেম্বর আসার আগেই বাংলাদেশে বহু কিছু ঘটে যাবে। ডিসেম্বর তো বহুত দেরি আছে। এই যে আপনি এখানে শুরু করছেন না যে শেখ হাসিনা ফিরলে কি কি ঘটতে পারে বা ঘটবে, এইখানেই দেখবেন এইখানে অনেক কিছু ঘটবে, মানুষজন এখানে জানাবে আমাদের, তারা কি ঘটাবে তা জানাবে। এবং আমি মানে আমার কোনো জিনিস আমি 100% সর্বোচ্চ বলি 99%, রাইট? আপনারটা আমি গ্যারান্টি দিলাম, এটা আপনার এই যে শুরু করছেন আপনি, এইখান থেকে কত কিছু ঘটে যাবে আপনি দেখতে পারবেন। তাহলে আপনার চ্যানেলেই আপনি টিটুর আওয়ামী লীগ করেন না, সাইফুল বাতেন টিটু, আমিও আওয়ামী লীগ করি না, তাহলে এই শিরোনামেই যদি এইখানে অনেক কিছু ঘটে, তাহলে জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, যেই একমাত্র ব্যক্তি বলতে পারে যে এই দেশ আমার এবং আমার বাপের, যে বলতে পারে, আমরা বলতে পারি কিন্তু আমার দেশ, আমার বাপের দেশ, দাদার দেশ, এইভাবে বলতে পারি, কিন্তু আমরা কি বলতে পারবো এই দেশ আমার বাপে জন্ম দিছে? সম্ভব না কারো পক্ষে। এটা শেখ হাসিনা, শেখ রেহানা বলতে পারে। সজীব আজিজ জয় বলতে পারে যে আমার নানা এই দেশটাকে জন্ম দিয়েছে, এটা আর কেউ বলতে পারবে না। যত কিছুই বলেন আপনি পৃথিবীর ইতিহাসে, আপনি বাংলাদেশে যদি এখন বিপ্লব ঘটায় ফেলেন, আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান, আপনার পোলা কি বলতে পারবে যে আমার বাপে দেশটা বানাইছে? পারবে না। বলবে আমার বাপ মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, বিপ্লবী নেতা হয়েছিল, তাই না? কিন্তু বলতে পারবে যে এটা আমার বাপের দেশ বানাইছে, এটা একমাত্র শেখ হাসিনা পারে, আর কেউ পারে না, সম্ভবই না। তো এই মানুষটাকে আমি বিশ্বাস করেন, আমি ভেবেছিলাম অনেক দেরিতে ঘোষণা দিবে আসার। আমি খুব হ্যাপি যে এই দিনটির জন্য অপেক্ষা করতেছিলাম। এই যে চিঙ্কুবামদের যে ফালাফালি তেল চোরার মতো, এই ভাই রে ভাই, আপনি তো জানেন এই শাহবাগের চিঙ্কুবাম, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছি, হাই রে ফালাফালি, ওই যে তোপখানা রোডের 5টা চিঙ্কুবাম যে ফাল পারে রে ভাই, মনে হয় যে তারা সবাই ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে, সবাই মনে হয় যে নরেন্দ্র মোদী হয়ে গেছে, সবাই মনে করে নিজের। ফরিদ ভাই, দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাকিস্তানি বীজ বারবার মন্তব্য করছে, যারা বঙ্গবন্ধুর সৈনিক আছেন, যারা আওয়ামী লীগের সৈনিক আছেন, তাকে একটু ধুয়ে দেন। শুধু এটাই আমার দাবি, ঠিকঠাক মতো ধুয়ে দেন। পুত্র একটু ঠিকঠাক মতো ধুয়ে দেন। আসো ভাবির পোলারা, আসো 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 আসো, আমরা তো চাই যে আওয়ামী লীগ যত আসবে তার চেয়ে তোমরা বেশি আসো এখানে। হ্যাঁ, আওয়ামী লীগের দর্শকের চাই তোমাকে বেশি খুঁজি। আমি তোমাদের বেশি, যারা পিয়ারা পাকিস্তানি আছো, যারা হেফাজতে পাকিস্তানি আছো, যারা জামাত আছো, ভাবির পোলারা আছো, কেসকিবান্দির পোলারা আছো, যারা মুক্তিযুদ্ধের নাম শুনলে শরীরে জ্বর আসে, যাদের 71 শব্দ শুনলে কপালে ব্যথা ধরে মানে মাইগ্রেন হয়ে যায়, যারা বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান শুনলে শয়তান, যেমন ওই যে ইসলামের পরিভাষায় আজান দিলে নাকি শয়তান পালায়, বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান দিলে স্বাধীনতা বিরোধীরা পালায় যায়। শুনেন, যত কথাই বলেন, জয় বাংলা স্লোগান দিলে কিন্তু স্বাধীনতা বিরোধী ধরা পড়ে। দেখুন মুখগুলো না কেমন যেন হয়ে যায়, এটা আমি প্রমাণ করছি, আমি একটু চেক করে এটা বলতেছি। মানে যতই ছুপা হওয়ার উত্তম থাকবে, বিএনপিও কিন্তু এরকম আচরণ করে না। না বিএনপিও না, বিএনপি স্লোগান দিলে চুপ করে বসে থাকবে, ওদিক তাকায় থাকবে, কিন্তু জামাতিদের হেফাজতদের মুখ চোখ কালো হয়ে যাবে, আমরা গেঞ্জির মতো কালো হয়ে যাবে, চিন্তা করছেন? নিশ্চিত থাকেন। আর আপনি আওয়ামী লীগ চিনবেন কিভাবে? জয় বাংলা বলে আপনি দিক তাকাইছে কিনা, চোখের দিকে একটু প্রেমিকার মতো তাকাইলো কিনা, তাহলে ভাববেন ওটা আওয়ামী লীগের লোক। কথা বললো কেন না বললো,
জয় বাংলা বলছেন, একটু তাকাইলো রিক্সাওয়ালা, একটু তাকাইলো, আমারে বলছে, একজন বলছে যে ভাই রিক্সাওয়ালা চিনি কেমনে জানেন আওয়ামী লীগের, ফোনে হুদায় ফোন ধরে হ্যাঁ জয় বাংলা, সাথে সাথে মুখটা যে রিক্সাওয়ালা ঘুরে তাকায় হাসি দেয়, সাথে সাথে আগে একটা বিড়ি খাওয়াই, করে চা খাওয়াই, বলে এই যে বুঝতে জয় বাংলা বলে যখন মুখে আসি, ফোনে কইছে জয় বাংলা এমনি মজা করে জয় বাংলা, তখন রিক্সাওয়ালা ওটা ধরা পড়ে যায় যে ওই রিক্সাটা কার পক্ষের লোক। তো এইভাবে তো শুধু কি জামাতিরাই চালাক, আমরা কি কিছু বুঝি না? এগুলো ধরার সিস্টেম। আপনি যেটা শিরোনাম দিয়েছেন, আমরা আসলে দর্শকেরও কিছু মতামত চাই যে শেখ হাসিনা আসলে কি কি ঘটবে। এক নাম্বার, এই প্রথম বাংলাদেশের জনগণ দেখবে যে অসংখ্য নারী, শেখ হাসিনার যে প্রত্যাবর্তন ছিল, বঙ্গবন্ধুর যে প্রত্যাবর্তন ছিল, সে কিন্তু নারী ছিল একেবারেই মুষ্টিমেয়, রাইট? আর ওই সমাজ ওই অবস্থাতে মানুষ কমই ছিল তখন। শেখ হাসিনার আমলেও যখন তিনি প্রত্যাবর্তন, যখন শেখ হাসিনা আসলেন ভারত থেকে, তখনও কিন্তু প্রত্যাবর্তনে মানুষজন কম ছিল, ঠিক আছে, খুবই কম ছিল। কিন্তু এইবার দেখবেন না, আমি যদি এটা যদি আমি একটু ফরিদ ভাই আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি, সেটি হচ্ছে আওয়ামী লীগকে ইতিহাসে যতবার নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ততবার কিন্তু আওয়ামী লীগ আগের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী ভাবে ফিরে আসছে। যদি আমরা 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুর সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তার ওই সময় যে আওয়ামী লীগ আসলো, দেশে ফিরলো, অনেক ঘটনা ঘটলো, তারপরে 81 সালে যখন শেখ হাসিনা ফিরলেন, 1996 সালে কোন একটা ভাবে প্রথম আওয়ামী লীগ আসলো আর কি, যদি আমরা স্বাধীনতার পরে ইয়ার পরে ধরি, বঙ্গবন্ধু হত্যার পরে ধরি, আসলো। তারপরে আওয়ামী লীগ আসলো কবে ক্ষমতায়? এরপরে কিন্তু ঘটনা হইল কি, যে আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আওয়ামী লীগের উপরে বোমা হামলা ঘটনা হলো, আরো শক্তিশালী হইল। এবারে যেটা করা হয়েছে সেটি হচ্ছে গিয়ে, এটি সবাই জানে যে জামায়াত ইসলামের লোকজন সবাই বলেছিল যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা, মানে হচ্ছে কি শেখ হাসিনাকে হত্যা করবে। শেখ হাসিনাকে তারা বলেছে, অন দ্য রেকর্ড বলেছে। হ্যাঁ, এবার শেখ হাসিনাকে কি করলো, বাংলাদেশের যে সমস্ত বুদ্ধিমান আর্মি অফিসাররা যারা বুঝতে পারছে যে শেখ হাসিনার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে তাহলে বাংলাদেশ চিরতরে ধ্বংস হয়ে যাবে, সুতরাং তারা একটি যুদ্ধ বিমানে, বিশেষ প্রোটোকলে, আপনি কি এটা জানেন যে শেখ হাসিনা ভারতে যে আছে উনি কিন্তু প্রধানমন্ত্রীর মর্যাদায় আছে, এটা কি জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এটা অনেকেই জানে না, সবাই জানে রাষ্ট্রীয় অতিথি, কিন্তু উনি ওখানে প্রধানমন্ত্রী পদ মর্যাদায় আছে। না, উনি এখানে প্রধানমন্ত্রী, কারণ এটা অনেকেই জানে না। হ্যাঁ, এটা অনেকেই জানে না, কারণ হচ্ছে গিয়ে উনি কোথাও পদত্যাগ করেন নাই, বাংলাদেশের সংবিধান অনুযায়ী উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং ভারত যদি বাংলাদেশের যেই ভারতের সহযোগিতায় আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করার পরে যেই সংবিধানটা আমাদের রচিত হয়েছে, সেই সংবিধানকে যদি অস্বীকার করে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সাধারণ অতিথি হিসেবে রাখে, তাহলে তাদের সেই মুক্তিযুদ্ধের যে সহযোগিতা এবং তাদের যে সেনারা মারা গেছে সেটি ভুলণ্ঠিত হবে, যার কারণে সেটা ম্লান হয়ে যাবে। যার কারণে শেখ হাসিনা কিন্তু ওখানে প্রধানমন্ত্রীর পদমর্যাদায় আছেন। এটা কিন্তু অনেক নদীর পোলা জানে না, অনেকেই জানে না, আমার ভাবির ছেলেরা তো জানে না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, শেখ হাসিনা যখন ফিরবেন, শেখ হাসিনা আওয়ামী লীগ প্রত্যেকবার ফেরার পরে যেই ভূমিকম্প বলি, অমুক হয় তমুক, এবার হবে সুনামি, এবং এই যে ভয় কি পরিমাণ পাচ্ছে এর কিছু আপনি হচ্ছে গিয়ে এখানে মন্তব্যের ঘরে দেখতে পারবেন। আমি বেশি কথা বলবো না, আমি আপনার কাছে সরাসরি জানতে চাই কি হতে পারে রাজনৈতিক অঙ্গনে, কি হতে পারে আমলাতন্ত্রের ভেতরে, কি হতে পারে সেনাবাহিনীতে, কি হতে পারে বিমান বাহিনীতে, কি হতে পারে নৌবাহিনীতে, কি হতে পারে পুলিশে। এই সম্পর্কে চমৎকার কিছু বলেছেন। যেহেতু আপনার এখানে কথা বলে একটু সুবিধা হয়, কি আপনি স্বাধীনতা দেন, এবং আপনি যেগুলো মানুষ বলতে চায় না কিন্তু জনগণ শুনতে চায়, সেগুলো অনেক চ্যানেলে গিয়ে বলা যায় না, স্বাভাবিক ভাই, অনেকেরই তো নিরাপত্তা জনিত ব্যাপার থাকে। তো আপনি এই স্বাধীনতা দেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বললেন প্রথমত, আপনি মেরে মুকাবাদ ছিন লিয়া, কি বলেছেন যে এইবার শেখ হাসিনা আসলে, মানে যতবার আওয়ামী লীগকে ধ্বংস করার অপচেষ্টা লিপ্ত হয়েছে, আইয়ুব খান থেকে শুরু করে, টিক্কা খান থেকে শুরু করে, 71 থেকে সবাই ধ্বংস হয়ে গেছে, ওরাই ধ্বংস হয়ে গেছে। ইতিহাস বলে যারা ওই যে বলে না যে ইতিহাস থেকে শিক্ষা নাও, ইতিহাসের শিক্ষা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে আইয়ুব খান লেগেছিল, হাওয়া। ইতিহাস বলে টিক্কা খান লেগেছিল, হাওয়া। ইতিহাস বলেছিল ভুট্টো লেগেছিল, হাওয়া। জুলফিকার আলী ভুট্টো, হাওয়া।
ইতিহাস বলেছিল পাকিস্তান আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেছিল, পুরো পাকিস্তানই ভেঙে গেছে, পুরো পাকিস্তান 71-16 এখন তো পাকিস্তানই থাকতেছে না এই মুহূর্তে, থাকতেছে না, মানে পাকিস্তানের পশ্চাৎ দেশ খালে বিলে, আমগর জামালপুরে বলে যে তোর পাশা তো খালে বিলে, এরকম অবস্থা হয়ে গেছে। তারপরে দেখেন তারা 75 চেষ্টা করলো, কিন্তু আওয়ামী লীগ 21 বছর পরে আরো শক্তিশালী হয়ে গেল। তার অন্যান্য ঘটনা বাদ দিলাম, তাকে জননেত্রী শেখ হাসিনাকে বহুবার হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। 21 আগস্টে প্রকাশ্য যে ভয়াবহ রাষ্ট্র দ্বারা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, যেখানে স্টেট বিএনপি জামাতের যে ক্ষমতাধরেরা তারাই প্রডিউস করেছে, তাদের পরিচালনায় তাদের প্রযোজনায় 21 আগস্ট হয়েছিল। তাতে আওয়ামী লীগ কি হয়েছে? আওয়ামী লীগ এসে আরো কত হয়েছে? একটানা 16 বছর ক্ষমতায় থেকেছে। তার ক্ষমতার শেষ 24 নির্বাচনে বিতর্ক থাকতে পারে, সেটা ভিন্ন কথা। 24 আগ পর্যন্ত তারা তো নির্বাচিত, এটা তো আপনাকে মানতে হবে যত কথাই বলেন। 24 নির্বাচন নিয়ে আপনি যত কথাই বলেন, আগের গুলো তো কম বেশি মানতে হবে। আর 2008-9 নির্বাচন সেটা তো ফেয়ার ছিল, সেখানে আমরা দেখেছি বিএনপি 29টি আসন পেয়েছে, মানে ভূমি ধস বিজয় অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি তো তার সাথে পারবেন না, বরং যতবার মানে অনেকটা হচ্ছে দুর্বাঘাসের মতো, ওই যে কলমিলতার মতো, পানি যত বাড়ে, মানে পানি যদি 1 বিঘা বাড়ে তাও কলমিলতা উপরে, পানি যদি শালা 2 হাত বাড়ে তাও কলমিলতা উপরে, বিষয়টা অনেকটা এরকম। অর্থাৎ আওয়ামী লীগ হচ্ছে ঘাসের মধ্যে দুর্বাঘাস কোনো দিনই ধ্বংস করা যায় না। আপনি বট গাছ কাটে সাফ করতে পারবেন, এত বড় বট গাছ, কিন্তু আপনি দুর্বাঘাস শেষ করতে পারবেন না, কেউ পারে না। আমরা ইতিহাস, আপনি দেখেন তো আমাদের বাংলাদেশ থেকে কেউ যদি বলে যে দুর্বাঘাস নির্মূল করবে, সম্ভব? আপনি বলেন পৃথিবীর কোনো বিজ্ঞান দিয়ে সম্ভব? কোনো কৃষি বিজ্ঞান দিয়ে সম্ভব না। তেমনি বাংলাদেশের রাজনীতিতে আপনি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি পছন্দ করেন আর না করেন, আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করেন না করেন সেটা আপনার ব্যাপার, বা যে করবে না তার ব্যাপার। কেউ শেখ হাসিনাকে পছন্দ করুক না করুক তার ব্যাপার, কেউ জয় বাংলা স্লোগান পছন্দ করুক না করুক তার ব্যাপার। কিন্তু ইতিহাস কি বলে? আপনি জয় বাংলাকে উচ্ছেদ করতে পারবেন না। আপনি দেখেন এই তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনের মূল স্লোগান কি ছিল? জয় বাংলা। হ্যাঁ, তারা এইটা কিন্তু সবাই শুধু বলে যে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জি না, জয় বাংলা শুরু করছিল এই পদেরা। এইটা পয়েন্ট টু উইন। দেখেন এটাও কি আপনাকে ভুলে গেছে? তারা কিন্তু জয় বাংলা স্লোগান মুখে ছিল, সামনে কি শিবির আসতে পেরেছিল? পারেনি। ইভেন ইউনুসের প্রযোজনায়, তুরস্কের পরিচালনায়, পাকিস্তানের সহপরিচালক ছিল পাকিস্তান অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেই যে শিবির যে ক্ষমতায় আসলো, মানে ক্ষমতা দখল করাইলো, নীলক্ষেতের ছাপ্পা ভোটে ভিপি বানাইলো, আপনি তো ভালো করে, এখনো কিন্তু লেখে নাই তারা শিবিরের পদপ্রার্থী, তারা কি লেখে সাধারণ জনতা। এখনো কিন্তু মুরদে কোলায় না, লিখতে হয় সাধারণ জনতা। তার মানে পাবলিক জানে যেই লিখবে শিবির, পাছার চামড়া থাকবে না। যেমন এই যে হেফাজতে ইসলাম, লেখক না হেফাজতে পাকিস্তান, দেখি কয় মিনিট টিকে। দলের এক সংসদ সদস্যের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ায় বিপাকে পড়েছে বাংলাদেশের জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জামাত ইসলামী। সাতক্ষীরা 4 আসনে দলটির সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকে। কিন্তু ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভিন্ন ভিন্ন দাবি করার কারণে বিষয়টি নিয়ে জনমনে আরো প্রশ্ন দেখা দিয়েছে। প্রথমে জামাত ইসলামের অনুসারীরা দাবি করেছিল এটি এআই দিয়ে তৈরি। বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এই দাবিকে উড়িয়ে দিয়ে জানায় ভিডিওটি আসল। দলটির স্থানীয় শাখা থেকে একই রকম বক্তব্য দেওয়া হয়, তবে বলা হয় ভিডিওতে দেখা যাওয়া তরুণীটি সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী। এই দাবির সত্যতা নিয়েও গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন। এমন পরিস্থিতিতে দিনভর এই ভিডিওটি নিয়ে আলোচনা হলে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে তারা ঘটনা তদন্ত করে সত্যতা খুঁজে পেলে ব্যবস্থা নেবে। দলটির একাধিক সূত্রে জানা গেছে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণের নামে সময় ক্ষেপণের দিকে হাঁটতে চায় দলটি। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে একই সংসদ সদস্যের পুরাতন আরো একটি ভিডিও কিংবা ক্লিপ নতুন করে ছড়িয়ে পড়ছে বা ভাইরাল হচ্ছে। আবার এই মুহূর্তে জামাতের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির অ্যাক্টিভিস্টরা প্রচার করছে জামাত যে ধর্মীয় ও নৈতিক শাসন ব্যবস্থার স্লোগান দেয় তা আসলে জনগণের সামনে এক ধরনের রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে যখন চাঁদাবাজি ও সিন্ডিকেট গঠনের অভিযোগ তুলে জামাত রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল, বিএনপি এখন এই ব্যক্তিগত কেলেঙ্কারিকে হাতিয়ার করে জামাতকে সেই একই মুদ্রায় জবাব দেওয়ার নীতি গ্রহণ করেছে। আবার গাজী নজরুল ইসলামের এই ভিডিও এমন এক সময় ভাইরাল হলো যার কয়েকদিন আগে
জামাত বিরোধী ইসলামী ঘরানার কওমি দলগুলো একজোট হওয়ার ঘোষণা দিয়েছে। গাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় জামাত ইসলামী শুরা সদস্য। তিনি সাতক্ষীরা 4 আসনে দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্য। এর আগে তিনি 1991 ও 2001 সালে একই আসন থেকে জামাতের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সোমবার রাত থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবে এই সংসদ সদস্যের একটি ঘনিষ্ঠ ও ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ক্লিপ খুব দ্রুততার সাথে ছড়িয়ে পড়তে শুরু করে। ছড়িয়ে পড়া ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরার শ্যামনগরের এমপি গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। দ্য ডিসেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ছড়িয়ে পড়লে জামাতপন্থী কিছু ফেসবুক আইডি থেকে গাজী নজরুলকে সমর্থন করে দুটি দাবি প্রচার করা হয়। একটি হলো ভিডিওটি এআই দিয়ে তৈরি বা সম্পাদন করা, এবং দ্বিতীয়টি হলো ভিডিওতে দৃশ্যমান নারী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী। দ্য ডিসেন্ট ও রিউমার স্ক্যানার সহ একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দাবি করেছে জামাতপন্থী ফেসবুক আইডিগুলো থেকে এআই বলে যে দাবিটি করা হয়েছে সেটি অসত্য। ভিডিওটি বিশ্লেষণ ও পরীক্ষা করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে এটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয়। তবে ওই ভিডিওটির স্ক্রিনশটের সাথে কিছু এআই দিয়ে তৈরি ছবিও প্রচারিত হয়েছে কিছু জামাতপন্থী আইডি থেকে। দ্য ডিসেন্ট বলছে, সিসিটিভি ফুটেজের দৃশ্যমান টাইম স্ট্যাম্প অনুযায়ী এটি 2023 সালের 1 জুলাই ধারণ করা। অবশ্য দ্য ডিসেন্ট পরে আরেকটি রিপোর্টে দাবি করেছে, ভাইরাল হওয়া ভিডিওটির টাইম স্ট্যাম্পে 2023 সাল লেখা থাকলেও প্রকৃতপক্ষে এটি 2026 সালের জাতীয় নির্বাচনের পরে ধারণ করা। রিউমার স্ক্যানার বলছে, তারা যাচাই করে দেখেছে ভিডিওটি এআই নয় বরং আসল। কন্টেন্টের উপাদানগুলো আলাদাভাবে বিশ্লেষণ করে তারা এ নিয়ে নিশ্চিত হয়েছে। রিউমার স্ক্যানার বলছে, যারা ভিডিওটি এআই বলে দাবি করেছে তারাই বরং কিছু এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার করেছিল। অবশ্য এ বিষয়ে সাতক্ষীরা জেলা জামাত ইসলামের সেক্রেটারি আজিজুর রহমান প্রথম আলোকে বলেছেন, ভিডিওটি ঢাকার একটি বাসার সিসিটিভি ফুটেজ থেকে ছড়িয়ে পড়েছে বলে তাদের ধারণা। ভিডিওটি ভুয়া না সত্যি এমন দাবির মধ্যে এমপি গাজী নজরুল ইসলাম 21 জুলাই দুপুর 12:01 নিজের ফেসবুক আইডিতে ভাইরাল ভিডিওর বিষয়ে একটি ব্যাখ্যা দেন। সেখানে তিনি লিখেছেন, গত 13 জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লার ব্যবসায়িক অফিসে যান। সেখানে তারা আনুমানিক 1 ঘন্টা অবস্থান করেন। মাসুম বিল্লার অফিসে অবস্থানকালে তার গাড়ি চালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে তিনি 5 থেকে 7 জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে তাদের কক্ষে ঢোকেন। তাদের জিম্মি করে 1 লাখ টাকা আদায় করেন বলে এমপি ফেসবুকে লিখেছেন। এমপি গাজী নজরুল ইসলাম অভিযোগ করেন, তিনি চলাচলের জন্য যে ভাড়া গাড়িটি ব্যবহার করেন ওবায়দুল্লাহর যোগ সাজসে পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায় দফায় তার কাছে কয়েক লাখ টাকা দাবি করা হয়। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও তিনি পোস্টে দাবি করেন। তিনি দাবি করেন, তার দ্বিতীয় স্ত্রীর বাবার সঙ্গে ওবায়দুল্লাহর পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরে এই ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, নজরুল ইসলামের দাবি অনুযায়ী ঘটনাটি ঘটেছে মগবাজারে, যেটি কেন্দ্রীয় কার্যালয়ের কাছে। সাধারণত ওই এলাকায় জামাতের বহু কর্মী সমর্থকেরা উপস্থিত থাকে। তবে নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের দাবি নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের অনেক গণমাধ্যম। এই সংসদ সদস্য ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, গত 17 জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে মাসুম বিল্লার বাসভবনে মরিয়ম বেগমের সঙ্গে তার বিয়ে হয়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের তারিখ 2023 সালের 1 জুলাই দেখা গেল সংসদ সদস্য গাজী নজরুলের দাবি চলতি বছরের 17 জুন পারিবারিকভাবে ও প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ভিডিও বার্তা দিয়েছেন এমপি গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম। 29 সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি বলেন, তার স্বামীর সঙ্গে মরিয়মের বিয়ে হয়েছে। বাংলা ট্রিবিউনের আরেকটি খবরে বলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে এমপি তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের কাছ থেকে পরস্পর বিরোধী ও ব্যাখ্যামূলক বক্তব্য পাওয়া গেছে। দ্য ডিসেন্ট মরিয়ম খাতুনের একটি বায়োডাটা সংগ্রহ করেছে, যেটিতে গাজী নজরুল ইসলাম এমপি কর্তৃক গত 22 জুন তারিখে স্বাক্ষর করার সুপারিশ রয়েছে। বায়োডাটাটিতে এমপি স্বাক্ষরের উপরে সবুজ কালিতে লেখা রয়েছে, জোর সুপারিশ করছি। কিন্তু বায়োডাটাটিতে মরিয়ম খাতুনের বৈবাহিক অবস্থা
অবিবাহিত লেখা রয়েছে। 17 জুন বিয়ে করে থাকলে 22 জুন এমপি কর্তৃক স্বাক্ষরিত মরিয়মের বায়োডাটাতে অবিবাহিত লেখা হয়েছে কেন, এ বিষয়ে জানতে পরবর্তীতে গাজী নজরুল ইসলামকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি বলে দ্য ডিসেন্টের খবরটিতে উল্লেখ করা হয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হয়ে পড়া ওই জীবন বৃত্তান্ত অনুযায়ী তরুণীটি 2008 সালের 22শে মে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ 77 বছর বয়সী মিস্টার ইসলামের দাবি অনুযায়ী 17 জুন বিয়ে হলে ওই দিন তরুণীটির বয়স ছিল 18 বছর 26 দিন। দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, জামাত এমপির দ্বিতীয় বিয়ের 7 দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা আনম্যারিড। আবার এমপি গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হাতে লেখা বিবৃতি এবং পরবর্তীতে ফেসবুকে প্রকাশিত সংশোধিত পোস্টের মধ্যে তারিখের এক অদ্ভুত গরমিল লক্ষ্য করা গেছে। গণমাধ্যমে পাঠানো তার মূল হাতে লেখা বিবৃতিতে চলমান তারিখ উল্লেখ করা ছিল 21শে জুলাই 2027 এবং ঘটনাটি সংঘটিত হওয়ার তারিখ উল্লেখ করা হয় 13 ডিসেম্বর 2026। পরবর্তীতে তার ফেসবুক পেজে পোস্ট করার সময় তথ্য সংশোধন করে ঘটনার তারিখ 13 জুলাই 2026 এবং বিয়ের তারিখ 17 জুন 2026 হিসেবে দাবি করা হয়। বিবিসি বাংলার প্রতিবেদনের প্রশ্ন রাখা হয়েছে, ভিডিওতে ভাইরাল এমপি গাজী নজরুল জামাত এখন কি করবে? দলের প্রবীণ নেতা ও সংসদ সদস্যের এমন একটি স্পর্শকাতর ভিডিও ভাইরাল হওয়ায় স্বাভাবিকভাবেই খুবই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামাত ইসলামীকে। দলীয় সাংসদের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবর পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দলটি। দলটি বলছে, প্রকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ জামাত ইসলামী খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে না। তবে দলটির পক্ষ থেকে তড়িৎ কোনো ব্যবস্থা নেওয়া না হলেও সামাজিক মাধ্যমে আরো ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। কালের কণ্ঠের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাতক্ষীরা 4 আসনের জামাতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে এক তরুণীর সঙ্গে দেখা যায়। যদিও দ্য ডিসেন্ট এই ভিডিওটি আগে ভাইরাল হওয়া ভিডিওর সময় ধারণ করা বলে দাবি করেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, তরুণীর সাথে ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল হওয়ার পর মেয়েদের শালীনভাবে চলাফেরা ও মাথায় পর্দা রাখার পরামর্শ দেওয়া নিয়ে গাজী নজরুল ইসলামের একটি বক্তব্যের পুরনো ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারের সময় তিনি ওই মন্তব্য করেছিলেন। জামাত ইসলামের একটি সূত্রে জানা গেছে, দলটির তৃণমূল নেতাকর্মী এবং বিশেষ করে ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে এই ঘটনায় বেশ ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছেন, যেখানে জামাত অন্যান্য দলের নেতাদের অনৈতিকতার কড়া সমালোচনা করে এবং নিজেদের নিষ্কলুষ দাবি করে, সেখানে তাদের একজন প্রবীণ এমপির এমন বিব্রতকর ঘটনা দলকে নৈতিকভাবে চরমভাবে ডিফেন্সিভ পজিশনে ঠেলে দিয়েছে। অন্যদিকে বিএনপির ফেসবুক অ্যাক্টিভিস্ট এবং সাতক্ষীরা অঞ্চলের দলীয় নেতাকর্মীরা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ এবং এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেছে। আবার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এই চারিত্রিক ও নৈতিক কেলেঙ্কারিটি এমন এক সময় সামনে এসেছে যখন জামাত ইসলামী জাতীয় রাজনৈতিক কিছু চাপের মুখে আছে। গত নির্বাচনের সময় জামাত ইসলামী দেশের প্রধান ইসলামপন্থী ও রক্ষণশীল দলগুলোকে নিয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য বা জোট গঠন করতে সক্ষম হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ইসলামপন্থীদের ভোট ব্যাংকে একক ছাতার নিচে নিয়ে আসা। তবে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের কারণে শেষ মুহূর্তে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে বের হয়ে যায়। তারপর থেকে চরমোনাই পীরের অনুসারীরা জামাত ইসলামীর বিরুদ্ধে সুযোগ পেলেই এক হাত নেয়। গত 16 জুলাই জামাতের ইসলামিক রাজনৈতিক আধিপত্যের কফিনে আরেকটি ব্রেক ঠুকে দিয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে কওমি ঘরানার 7টি বিশিষ্ট ইসলামী দল। এই 7টি ইসলামী দল কওমি ঘরানার আলেমদের নিয়ে স্বাধীনভাবে একটি নতুন রাজনৈতিক ও সামাজিক জোট গঠনের ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। বাংলাদেশের কওমি আলেম ও তাদের দলগুলো দীর্ঘদিন ধরে জামাতের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতার লোভ লালসা চরিতার্থ করার অভিযোগ তুলে আসছিল। এখন জামাতের একজন শীর্ষ নেতার এই ঘটনা
কওমি আলমদের হাতে জামাতের বিরুদ্ধে নতুন অস্ত্র তুলে দিল। আবার এই কেলেঙ্কারি জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অবশিষ্ট শরিকদের মধ্যে চরম অস্বস্তি ও অনাস্থার সৃষ্টি করেছে, যার ফলে জোটের অন্য শরিকরাও এখন নিজেদের ভাবমূর্তি রক্ষার্থে জামাত থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে চাইতে পারে। এখন এ পর্যন্ত। সম্মানিত দর্শক, দেশে বেশ কয়েকবার সামরিক শাসন চলেছে, কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে। আর সে সকল সামরিক শাসনে দেশের কতটা উপকার হয়েছে সেটা পরের বিষয়, কতটা ক্ষতি হয়েছে তাও আলোচনার বিষয় নয়। কিন্তু যখন এই সামরিক শাসনগুলো এসেছে, একটু যদি হিসাব করে দেখেন, ওই সময়গুলোতে আসলে সামরিক শাসন ছাড়া কোনো বিকল্প ছিল না। দেয়ার ওয়াজ নো অল্টারনেটিভ। রাজনীতি তো আজকের নয়, আজকের এই আলোচনায় কখন কোন পরিস্থিতিতে কিভাবে সামরিক শাসন আসে এবং এগুলো প্ল্যান করে না। বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেখানে সফল সামরিক অভ্যুত্থান হয়, সেখানে একটি অভ্যুত্থানের জন্য একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই পরিস্থিতির কারণে সামরিক শাসনটা ওয়েল অ্যাকসেপ্টেড হয় এবং সামরিক শাসনের 99% ক্ষেত্রে ফেল করে যারা উদ্যোক্তা, আর 1% সফল হয়। যেমন ধরুন, আমাদের উপমহাদেশ আসলে সবগুলো সামরিক শাসনে সফল হয়েছে। পাকিস্তানের জিয়াউল হক সফল হয়েছেন, তারপর পারভেজ মোশাররফ সফল হয়েছেন, বাংলাদেশে জিয়াউর রহমান, তারপর এরশাদ সাহেব, এরপর মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব, তারা সফল হয়েছেন। আর এখন যাই বলেন না কেন, ওয়াকারুজ্জামান কিন্তু সফল, একেবারে শতভাগ সফল। এবং ওয়াকারুজ্জামান সাহেবের যে সফলতা, একটা মানে উনি না হলে এই অভ্যুত্থানটা হতো না। এবং অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশে যে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে, এবং টিল নাও তিনি পর্দার আড়ালে থেকে সব কিছু যেভাবে নিয়ন্ত্রণ করছেন, বা সব কিছু যেগুলো ম্যানেজ করছেন, আপনি নিয়ন্ত্রণ না বলে ম্যানেজ বলতে পারেন, বা যাকে বলা হয় লাটাই যেভাবে ধরে রেখেছেন, এটি বিস্ময়কর। ইউনূস জমানাতে অনেক কিছু হতে পারত। সেখানে যেভাবে মব হচ্ছিল, যেভাবে বঙ্গভবন চুরমার করে দেওয়ার জন্য একটা ফোর্স তৈরি হয়ে গিয়েছিল, যেভাবে বিএনপিকে পাশ কাটিয়ে একটি বিশেষ শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর সমস্ত আয়োজন চূড়ান্ত হয়েছিল, ঠিক সেই জায়গাটিতে আমাদের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। তো এই পরিস্থিতিগুলো এখানেই থেমে থাকবে কিনা, বা সামনে আরও এগোবে কিনা, বা সামনে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটা এই মুহূর্তে আসলে খুব মুশকিলের একটা বিষয়। তো কাজেই বাংলাদেশে এই প্রসঙ্গ বাদ দিয়ে আমরা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে কতগুলো বিষয় আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সামরিক শাসনটা আসলে আমাদের জন্য কতটা অপরিহার্য, বা অন্য দেশের জন্য কতটা অপরিহার্য হয়, এবং কখন কোন পরিস্থিতিতে অপরিহার্য হয়। এক নাগারে বলে নেই যে, প্রথমে ধরেন এই মুহূর্তে কারা কারা সফল সামরিক শাসক আছেন। যদি আপনি ধরেন, তাহলে সবচেয়ে আকর্ষণীয়, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় সামরিক শাসকের নাম হলো এখন বুরকিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিম তারোরে। এর সাথে মানে গ্লোরিয়াস থাকে না। একসময় মিশরে যতটা গামাল আবদেল নাসের যতটা জনপ্রিয় ছিলেন, ইব্রাহিম তারোরে ঠিক ততটা। এবং ইব্রাহিম তারোরের আগে, এই সামরিক অভ্যুত্থানের আগে 3 থেকে 4টি সামরিক অভ্যুত্থান হয়েছে, তারা ফেল করেছে। এবং যেভাবে ফ্রান্স তাদের এই কলোনিটিকে ডমিনেট করে রাখছিল, সেখানে ইব্রাহিম তারোরের অংশগ্রহণ এবং তার যে সফলতা, এটা বিশ্বকে চমকিত করে ফেলেছে। এগুলো ইব্রাহিম তারোরে। 2 নম্বরে সারা পৃথিবী মিলে চেষ্টা করছে উগান্ডার বিরুদ্ধে সেই পাল্টা অভ্যুত্থান করার জন্য, কিন্তু দীর্ঘদিন, সে 80-র দশক থেকে এখন পর্যন্ত, প্রথমে গেরিলা যুদ্ধ, তারপরে সামরিক যাকে বলা হয় কু, এরপরে শাসন ক্ষমতা আছেন সেই মুসেভেনি, প্রেসিডেন্ট মুসেভেনি। স্টিল অত্যন্ত শক্তিশালী হাত দিয়ে সেই প্রায় 40-45 বছর ধরে তিনি শাসন চালাচ্ছেন।
এরপরে মিশরে আছেন সিসি, আব্দুল ফাত্তাহ সিসি, অত্যন্ত সফল সামরিক শাসক এবং সারা দুনিয়াকে তারা পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করছেন, নিজের দেশকে নিয়ন্ত্রণ করছেন এবং তারা সফল হয়েছেন। আবার যদি আপনি আমাদের পাক ভারত উপমহাদেশে দেখেন, ইমরান খানকে হটিয়ে যেভাবে অসীম মনির পর্দার আড়ালে থেকে মূলত দেশটাকে সামরিক শাসন দিয়ে চালাচ্ছেন, এটি বিস্ময়কর, যেটা বলার মতো নয়। এখন এই সকল দেশ সহ আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, যেখানে মূলত কার্যত ইভেন আপনি চিলি ধরেন, তারপরে কিউবা ধরেন, সেখানে যেভাবেই থাকুক না কেন সামরিক বাহিনী কিন্তু সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তো সেই দিক থেকে বাংলাদেশের যে সামরিক শাসন, সেই সামরিক শাসনটা আমরা দুটো সামরিক শাসন পেয়েছি সরাসরি, আর একাগারের সময় মনিরুদ্দিন ফখরুদ্দিনের শাসন পরোক্ষ, আর এই জমানাতে জেনারেল ওয়াকারুজ্জামানের যে মানে ক্ষমতা, এটা একেবারেই বেশি পরোক্ষ, এটা বোঝা যাচ্ছে না। তো এই জিনিসগুলো কেন হলো? প্রথম যে কারণটা সেটি হলো যে মানুষের রাজনৈতিক অধিকার যখন রাজনীতিবিদরা হরণ করে এবং রাজনীতিবিদরা যখন নিজেরা অপমানিত হয় এবং তাদের প্রতিপক্ষকে অপমান করে, তখন সেখানে মিলিটারি ইন্টারভেনশনটা অপরিহার্য হয়ে পড়ে। আপনি দেখুন যে আমাদের দেশে সে পাকিস্তান জমানাতে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের মৃত্যুর পরে একটার পর একটা সরকার যেভাবে ফেল করলো, 1948 থেকে একেবারে 57 পর্যন্ত, অলমোস্ট 10 ইয়ার্স। এই 10 ইয়ার্সের মধ্যে আপনি শুধু ঢাকাতে দেখেন প্রাদেশিক গভর্নর কতবার পরিবর্তন হয়েছে, প্রাদেশিক সরকার কয়বার পরিবর্তন হয়েছে, 47 থেকে 57 পর্যন্ত, কতজন প্রধানমন্ত্রী হয়েছেন এখানে এবং পাকিস্তানে, ঘন মানে মুড়ি মুরগির মতো পরিবর্তন হয়েছে। এবং যতবার এই গণতন্ত্রের যাকে বলা হয় সরকারগুলো পরিবর্তন হয়েছে, তারা ফেল করেছে, ততবারই ক্ষমতাটা চলে গেছে ক্যান্টনমেন্টের হাতে। এবং ক্যান্টনমেন্ট পার্লামেন্টের বিকল্প হিসেবে প্রেসিডেন্টের যে পদ, সেই পদটিকে শক্তিশালী করেছেন। এবং সেই প্রেসিডেন্ট একবার গুলাম মোহাম্মদকে বানানো হলো পাকিস্তানে, তারপর ইস্কান্দার মির্জাকে বানানো হলো, এবং তার পদ ধরে একটা সময় আইয়ুব খান ক্ষমতাটা নিয়ে নিলেন। সেই আইয়ুব খানের পরে ইয়াহিয়া খান, আর আমাদের বাংলাদেশের টিক্কা খান, আবার সেই টিক্কা খানের পরে জিয়াউল হক থেকে শুরু করে পাকিস্তানে যে ধারাবাহিকতা চলছে, সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে যে মিলিটারি ব্যুরোক্রেসি এবং সিভিল ব্যুরোক্রেসি, এটা বলতে গেলে এখনো পর্যন্ত মিলিটারি নির্ভর হয়ে আছে। এখনো পর্যন্ত এরশাদ জমানাতে যেটা ছিল সেটা হলো প্রত্যেকটা জেলাতে একজন ডিসি পদমর্যাদার যে বেসামরিক কর্মকর্তা আছেন বা এসপি পদমর্যাদার যে কর্মকর্তা আছেন, আর জেলা জজ পদমর্যাদার এই কজন হলো একটা জেলার প্রধান কর্মকর্তা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে। এর সঙ্গে সঙ্গে রোডস অ্যান্ড হাইওয়েজের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তারপর রোডস অ্যান্ড হাইওয়েজের পরে এখানে তারপরে এলজিআরডির একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, পাবলিক হেলথের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, এরকম অনেকগুলো পোস্ট, এমনকি সিভিল সার্জন, এরকম অনেকগুলো পোস্ট মূলত ডিসি এবং এসপির সমপর্যায়ের। অ্যাটলিস্ট ধরেন 20 জনের মতো জেলা পর্যায়ের কর্মকর্তা রয়েছেন সেম বেয়াজ অ্যান্ড র্যাঙ্কে। তো এরশাদের জমানাতে এই পদগুলো তৈরি করা হয়েছে। তৈরি করার পরে সেখানে যখন একজন মেজরকে পাঠানো হতো, তখন তিনি চান বা না চান সমস্ত জেলা অ্যাডমিনিস্ট্রেশন সেই মেজরের পায়ের উপর লুটিয়ে পড়ত। এমনকি এরশাদ জমানাতে কথা হয়ে উঠেছিল যে আমাদেরকে মেজর র্যাঙ্কে, এমপিরা বলতেন, পার্লামেন্টে বলেছিলেন যে আমাদেরকে মেজরের পদমর্যাদা দেয়া হোক। এই ছিল অবস্থা। এখন সেই মেজরের যে কমান্ডটা, এটা এখন লেফটেন্যান্ট কর্নেল উন্নীত হয়েছে। তো যখনই একটা জেলাতে একজন লেফটেন্যান্ট কর্নেল, হয়তো ডিসি সাহেবের চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু তিনি ডেপোর্ট হন, সেখানে তাঁবুর মধ্যে থাকেন বা একটা জায়গাতে থাকেন, কিন্তু সমস্ত ক্ষমতাটা আসলে তার কাছে চলে যায়।
এই যে সমস্ত ক্ষমতাটা তার কাছে চলে যায়, এই যে ধারাবাহিকতাটা আমরা পেয়েছি 1957 সন থেকে, এবং 1957 সন থেকে এই যে মিলিটারি ব্যুরোক্রেসি যে সুপ্রিমেসি, সেই সুপ্রিমেসিটা আজকের দিন পর্যন্ত চলছে। আমাদের রাজনীতিবিদরা মানে কোনো অবস্থাতেই ডিসিএসপিকে পাত্তা দিতে চায় না, কিন্তু কর্নেল সাহেব ডেকেছেন, তারপরে শেষে মেজর সাহেব ডেকেছেন, সঙ্গে সঙ্গে সে রাত 3টার সময় হোক সেই রাজনীতিবিদরা সেখানে উপস্থিত হবে। কর্নেল সাহেব আসছেন, হাত পা কাঁপা শুরু হয়ে যাবে। যাওয়ার আগে সবাই পশ্চাৎ দেশে হাতাতে থাকবে যে গেলে পিটনি পড়বে কিনা। এই যে আতঙ্কটা, এই আতঙ্কটা ভারতে নেই, এই আতঙ্কটা আমেরিকাতে নেই, এই আতঙ্কটা ইন্দোনেশিয়াতে নেই, এই আতঙ্কটা শ্রীলঙ্কা এবং যাকে বলা হয় সিঙ্গাপুরে কল্পনাই করা যায় না। এমনকি নেপালে এবং ভুটানে, মালদ্বীপে এই জিনিসটা কেউ কল্পনাই করতে পারে না। সেখানে রাজনীতিবিদরা অনেক ক্ষমতাধর, কিন্তু আমাদের এই জায়গাটাতে, অর্থাৎ জাস্ট লাইক মানে আপনার মিশর, জাস্ট লাইক ইরাক, লিবিয়া, এরপরে এখন ইরান, এরপরে পাকিস্তান, বাংলাদেশ, সেম ক্যাটাগরির অবস্থাতে আসছে। এখানে আমরা যারা পলিটিশিয়ান আছি, আমরা একে অপরকে অপদস্থ করার জন্য এবং একে অপরকে ছোট করার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করছি, এবং কোনো অবস্থাতেই এখানে 3 থেকে 4টি সেট পলিটিক্যাল ময়দানে কাজ করে। যেমন যে এখন ধরুন আওয়ামী লীগের যে সেটটি ক্ষমতার পুরো 17 বছর পোলাও কিংবা মাখন খেয়েছে, এদের একটা গ্রুপ মরে গেছে, একটা গ্রুপ বিদেশে মানে টাকা পয়সা উপার্জন করে তারা আর জীবনে রাজনীতি করবে না এবং করার দরকারও নেই। আর একটা গ্রুপ বসে আছে, তারা আবার দেশে আসবে, সব কিছু করবে। আবার অন্যদিকে যে গ্রুপটি বাংলাদেশে বসে এই বিপদের সময় আওয়ামী লীগের জন্য কাজ করছে, আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে এদের কাউকে ডাকা হবে না। ফলে আবার আওয়ামী লীগ আসলে ওই যে নব্য যে মিলিটারি ব্যুরোক্রেসি, নব্য দালাল, নব্য সাংবাদিক, মানে হোয়াট এভার মেবি যা কিছু বলেন, সবাইকে আপনারা দেখতে পাবেন। আবার আপনি বিএনপির দেখেন, বিএনপির যারা গত 17 বছর যারা মাঠে ছিলেন, ময়দানে ছিলেন, যাদের রক্ত ঝরেছে, আচ্ছা আপনি দেখেন তো রক্ত ঝরেছে কার কার? গয়েশ্বর বাবু রক্ত ঝরেছে, আচ্ছা, তারপর মোয়াজ্জেম হোসেন আলালের রক্ত ঝরেছে, এরপর অন্যান্য যে সমস্ত আরও মানে অনেক লোকের নাম আমি বলতে পারবো, শামসুজ্জামান দুদু থেকে শুরু করে আসাদুজ্জামান রিপন, সোহেল সাহেব আছেন, সবার রক্ত ঝরেছে রাজপথে। এর মধ্যে একমাত্র অ্যানি এবং সুলতান সালাউদ্দিন টুকু ছাড়া এই সরকারের মানে মন্ত্রী পরিষদে কয়জন আছেন। এর বাইরে যারা যারা সরকারের ভিতর থেকে বাইরে থেকে এসছেন, মানে যারা এই মুহূর্তে ক্ষমতা দেখাচ্ছেন, ক্ষমতা প্রয়োগ করছেন, এইগুলো দেখে মানে বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী রয়েছেন তারা সবাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। মানে আগামীতে বিএনপি করবে, রাজনীতি করবে, এই আগ্রহ তারা এখন প্রতিদিন বলছে, আল্লাহ আজরাইলকে তাড়াতাড়ি পাঠাও, আমরা মরে যাই, আমাদের সসম্মান একটা জানাজার ব্যবস্থা করে দাও। এরকম লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গুমড়ে গুমড়ে মরছে। আর যারা ক্ষমতা দেখাচ্ছে তারা আসলে গত 17 বছর মাঠে ছিল না। এরকম যখন একটা ভ্যাকুয়াম হয়, এই ভ্যাকুয়ামের মধ্যে পুলিশ ঢুকে যায়, এই ভ্যাকুয়ামের মধ্যে এসপি, ডিসি, ওসি ঢুকে যায়, এই ভ্যাকুয়ামের মধ্যে মিলিটারি ঢুকে যায়। আর যেহেতু মিলিটারি মাইন্ড সেট আপ হয়ে গেছে 1957 থেকে, ক্ষমতা যখন একসাথে মানে ঘুরতে থাকে, চক্রাকারে ঘুরতে থাকে, সেখানে যার লাঠিটা বেশি শক্তিশালী, যার সম্পর্কে মানুষের ভয় বেশি, সেই এখানে বিজয়ী হয়ে যায়। ফলে আমরা এই যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, শেখ হাসিনার জমানা থেকে ইউনূসের জমানা, ইউনূসের জমানা থেকে তারেক রহমান সাহেবের জমানা, এখানে রাজনীতির যে ফান্ডামেন্টাল যে দিকগুলো রয়েছে সেগুলোর কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। এখানে রাজনীতিবিদদের সম্মান কি বেড়েছে? বাড়েনি। এখানে সিভিল রাইট, সাধারণ মানুষের অধিকার কি স্বীকৃত হয়েছে? হয়নি। এখানে এই সমাজে বুক ফুলিয়ে জনগণ কথা বলবে আর জনগণের কথা অনুযায়ী সরকার রেসপন্ড করবে? হয়নি। এখানে কি হয়েছে? প্রধানমন্ত্রী কখন ছাতি ধরলেন তার স্ত্রীর মাথায়,
প্রধানমন্ত্রী কার দিকে তাকালেন, প্রধানমন্ত্রী কার সঙ্গে সেলফি তুললেন, মানে এই সমস্ত ক্ষমতা একদিকে দিয়ে পুরো ক্ষমতার যে চেইনটা আছে পুরো চেইনটাকে ক্যাস করে কেটে দেওয়া হচ্ছে। আর এই জিনিসগুলো যখন একটা কোনো দেশ এবং কোনো রাষ্ট্র এবং সমাজে ঘটতে থাকে তখনই সেখানে একটা পঞ্চম বাহিনী, একটা রাজনৈতিক বিশৃঙ্খলা, একটি অরাজনৈতিক শক্তি, একটি সামরিক শক্তি, তারা ওত পেতে বসে থাকে ক্ষমতা আসার জন্য। এবং এখানে এরকম ঘটনাগুলো ঘটে যে ঘটনায় এরকম একটা পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।